আমি আমার গিটহাবের মধ্যে ডে 23 নিলাম, এর ভিতরে index.html নিলাম, এটার ভিতরে ডিফল্ট কোডিংটা নিয়ে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে সিএসএস, আমরা জাভা স্ক্রিপ্ট শিখবো। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট শেখার জন্য আমরা এখানে একটা ট্যাগ রেখেছি, এই ট্যাগের নাম হচ্ছে স্ক্রিপ্ট। এই ট্যাগটা হচ্ছে বডি ট্যাগ শেষ হওয়ার আগে আগে দিতে হয়। হ্যাঁ, SCRIPT স্ক্রিপ্ট একটা নিলাম। আচ্ছা, এটা চাইলে কিন্তু অনেকে হেড ট্যাগের মধ্যে লিখে, হেড ট্যাগের মধ্যেও লিখে, আমরা হচ্ছে যে বডি ট্যাগের মধ্যেও লিখে, যেখানে বেটার আমার মতো এটা বেটার হচ্ছে কি আপনি বডি ট্যাগ শেষ হওয়ার আগে আগে স্ক্রিপ্ট ট্যাগটা দিয়ে দেবেন। আচ্ছা, এখানে আবার দুটো ইম্পর্টেন্ট থিংস বলে, আপনি সরাসরি এখানে স্ক্রিপ্ট লিখতে পারেন, আবার কি করতে পারেন, আলাদা একটা জাভা স্ক্রিপ্ট ফাইল খুলে সেটা এটার সাথে লিঙ্ক করে দিতে পারেন। ঠিক আছে, এইখানে যদি স্ক্রিপ্টটা লিখেন জাস্ট ইন্টার দিয়ে জায়গা দিয়ে নেবেন, এখানে স্ক্রিপ্ট লিখলে এই পেজে আপলোড হবে। আলাদা যদি ফাইল থাকে স্ক্রিপ্ট, তাহলে যেটা করবেন এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, যেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এসআরসি। এই এসআরসির মধ্যে এই আলাদা ফাইলের পাথ বা ঠিকানাটা দিয়ে দেবেন। তো আমি আলাদা ফাইল একটা নিয়ে নিই, আলাদা ফাইল এখানে আমি হচ্ছে একটা নিউ ফাইল নিই, নেওয়ার পরে এই একটা নিউ ফাইলের নাম নিলাম স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট ডট জেএস স্ক্রিপ্ট ডট জেএস। তাহলে এই ফাইলটা আমি ওই index.html ফাইলের সাথে লিঙ্ক করব। তাহলে সেই জন্য আমি এখানে বললাম যে ডট স্ল্যাশ, মানে এই ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে স্ক্রিপ্ট ডট জেএস এই ফাইলটা আমি লিঙ্ক করতে চাচ্ছি। তাহলে আমি দুটো ওয়ে বললাম, একটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ওই পেজে আমি চাইলে কোডিং করতে পারি, আর একটা হচ্ছে গিয়ে লিঙ্ক করে করতে পারি। হ্যাঁ, আচ্ছা, জাভা স্ক্রিপ্টের লেখার ভাষা আছে, সেই ভাষাটাও একটা শিখবো। আরেকটা জিনিস জাভা স্ক্রিপ্টে বলে রাখি, HTML এর সাথে যদি আপনি জাভা স্ক্রিপ্ট মিলায় কাজ করেন, এই সিস্টেমটাকে অনেকে স্টাইল করে বলা হচ্ছে ডম, ডকুমেন্ট অবজেক্ট মডিউল। এখানে তিনটে শব্দ আছে, ডকুমেন্ট অবজেক্ট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট শব্দ। তো বলে ডকুমেন্ট কি, আমার যে HTML ফাইলটা আছে না, এটা একটা ডকুমেন্ট, এইটাকে আমি অবজেক্ট হিসাবে ধরবো, অবজেক্ট হিসাবে ধরে সেই মডিউল অনুযায়ী কাজ করবো। অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে হচ্ছে গিয়ে, এই উদাহরণটা আমি প্রায় দিয়ে থাকি, মনে করেন বিভিন্ন ধরনের অবজেক্ট থাকতে পারে, বস্তু, বাংলায় বলে বস্তু। W3 স্কুলে একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে গাড়ি একটা অবজেক্ট। গাড়ির বিভিন্ন পার্টস আছে, যেমন দরজা, জানলা, তারপর হচ্ছে রেডিও, সাউন্ড সিস্টেম, আরও বিভিন্ন পার্ট। গাড়িতে যখন আপনি প্রবেশ করবেন, তখন তো গাড়ির ইঞ্জিন ইউজ করবেন না, ইউজ করবেন দরজা ইউজ করবেন। গাড়ির ভেতরে বসছেন, গরম লাগতেছে, কী করতে পারেন না, জানলা খুলতে পারেন না, এসিটা অন করে দিতে পারেন। এই অপশন, এক একটা অপশন এক একটা ফাংশন মনে করেন। আর টোটাল জিনিসটা হচ্ছে আপনার গাড়ি। গাড়ি এখন স্টার্ট করবেন, আপনার কাতে কী থাকবে, চাবি থাকবে, গাড়ির চাবি দিয়ে গাড়িটা স্টার্ট করবেন, এটা একটা অপশন, এটা একটা ফাংশন। সব ফাংশন মিলে গাড়িটা হচ্ছে একটা অপশন। প্রোগ্রামিংয়ে এরকম আপনার একটা কাজ করতেছেন, পার্টিকুলার মডিউল বানাচ্ছেন, সেই মডিউলটার জন্য যা যা ফাংশন লাগে সেগুলো আপনি এক জায়গায় নিয়ে রাখবেন, এই কনসেপ্টটাই হচ্ছে অবজেক্ট। আপনি যেহেতু পাইথন শিখতেছেন, আপনি হয়তো অবজেক্ট সম্পর্কে পরিচিত আছেন। যে একটা অবজেক্টের মধ্যে অনেকগুলো প্রপার্টি থাকে, যেটা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হচ্ছে ভেরিয়েবল। আর ওই একটা অবজেক্টের মধ্যে অনেকগুলো মেথড থাকে, মেথডটা নর্মাল এসের মধ্যে বলা হচ্ছে কি আপনার ফাংশন। তো আমরা এখানে বিভিন্ন ভেরিয়েবল ফাংশন শিখবো, কিন্তু আমি কাজ করতেছি কার সাথে, আবার HTML এর সাথে। HTML এর সাথে কাজ করতেছি দেখে এটাকে আমি ডোম নিয়ে কাজ করে, জাভা স্ক্রিপ্টে ডোম নিয়ে কাজ করাও বলতে পারি। ডোম ছাড়া কি কাজ করা যায়? হ্যাঁ, কাজ করা যায়, টার্মিনালে কাজ করা যায়। টার্মিনাল তো চিনি আমরা, তাই না? এখানে কি টার্মিনাল ওপেন হবে? এই আসছে দেখি, বাবা, continue working with GitHub code space. You can create terminal by continuing environment and run code. Space, yes. Run
ভিএস করে কন্ট্রোল ধরে ব্যাক টিক দিলে আপনার হচ্ছে টার্মিনাল। এই টাকা চাই নাকি? 2 কোর 8 GB র্যাম 32 GB স্টোরেজ। ইউজ পেইড ফর আসিফ টেফরিল। আরে না, আমি টাকা নেবো কেন? হুর, মাথা খারাপ। বিএস করে যে ওপেন আছে দেখছেন? কি ওপেন আছে? আগে পাইথনে কোড করে আছে, সেটা ওপেন আছে। তো ভিএস কোড ডাউনলোড করার দরকার নেই। আচ্ছা, এখানকার টার্মিনালটা ঝামেলা হচ্ছে। এখানে টার্মিনাল একটা হচ্ছে টাকা চেয়েছে। আচ্ছা দেখি, বিল করার চেষ্টা করছে দেখছেন? ওর কাছে আমার কার্ডের ইনফরমেশন আছে, টাকা করার চেষ্টা করছে কিন্তু কার্ডে টাকা নেই, কাটতে পারে নাই। এই হচ্ছে ঘটনা। এইটা আমি তাহলে এখানে বাদ দিই। টার্মিনাল আমরা চিনি হচ্ছে কমান্ড প্রম্পট। আমরা চাইলে এইভাবে হচ্ছে মনে করেন এখানে যে 22 কাজ করতেছে না, এই যে সিএমডি দিয়ে এখানেও আমরা কী করতে পারি, কাজ করতে পারি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ডমের সাথেই কাজ করি একবারে। HTML তো আমরা এতদিন প্র্যাকটিস করছি, HTML এর সাথেই কাজ করি। তাহলে প্রথমে এখন ডোমের সাথে কাজ করার ক্ষেত্রে প্রথমে আমাকে এলিমেন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করব কীভাবে? জাভাস্ক্রিপ্ট। ওকে, তো জাভাস্ক্রিপ্টে এলিমেন্ট সিলেক্ট করার আগে আমি জাভাস্ক্রিপ্টে কোডিং লেখার নিয়মগুলো শিখি, তাই না? এটা থাকলো, আগে কোডিং লেখার নিয়ম শিখি। প্রথমেই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঢুকতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন হয়, ভেরিয়েবল নামে একটা জিনিস আছে, সেটা চিনি। হ্যাঁ, ভেরিয়েবল হচ্ছে গিয়ে কি? ভেরিয়েবল হচ্ছে কাইন্ড অফ একটা মেমোরির স্পেস যেখানে আমি কোনো কিছু স্টোর করে রাখতে পারবো। যদি রিয়েল লাইফ উদাহরণ দিই তাহলে মনে রাখাটা সোজা হয়। আমাদের রান্নাঘরে বিভিন্ন ধরনের মশলা থাকে, এক একটা মশলা একটা পাত্রের মধ্যে থাকে, তাই না? পাত্রের উপর নাম লেখা থাকে, যে এটা চিনি, এটা লবণ, এটা লবঙ্গ, এটা দারুচিনি, আর কী কী যেন লেখা থাকে, হোয়াট এভার ইট ইজ। তো এরকম আলাদা আলাদা করে আমি আলাদা আলাদা টাইপের কন্টেন্ট বা এলিমেন্ট ওখানে রাখতেছি বাকি। তো ঠিক তেমনি এখানে যখনই আমি আবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, কী করে জানেন? আমাদের টেম্পোরারি মেমোরি আছে কম্পিউটারে, ওইটার জন্য একটা স্পেস বা জায়গা সে দখল করে রাখে। হ্যাঁ, তো এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়মটা দেখি আগে। প্রথমে আমার ভেরিয়েবল তৈরি বা ডিফাইন করতে হবে, তারপর সেই ভেরিয়েবলটাকে ব্যবহার করতে হবে। তো ভেরিয়েবল তৈরি করার পুরাতন নিয়ম হচ্ছে আমাকে লিখতে হবে ওয়ার্ড, লিখে আমি ভেরিয়েবলটার নাম লিখে দেবো, যে কোনো নাম হতে পারে, সমান সমান দিয়ে আমি ভেরিয়েবলের একটা ভ্যালু দিয়ে দেবো। ওকে, তাহলে এটা হচ্ছে পুরাতন নিয়ম। এই var শব্দটা, নতুন নিয়ম কি? কিছুই না, এই var শব্দটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে দুইটা নতুন ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু যদি ভবিষ্যতে চেঞ্জ করবেন, এই অপশন রাখতে চান, তাহলে হচ্ছে কি আপনি লেট ওয়ার্ডটা ইউজ করবেন, লেট। হ্যাঁ, লেট দিয়ে আপনি অন্য নাম দিই, এটা যে কোনো দিয়ে দিলাম। আর যদি আপনি চান যে না, এই ভেরিয়েবলের মান কোনোদিনও চেঞ্জ হবে না, তাহলে আপনি একটা ওয়ার্ড ইউজ করবেন, সেটা হচ্ছে CONST, কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্ট মানে এটার ভিতরে একবার যে ভ্যালুটা আপনি তৈরি করার সময় অ্যাসাইন করে দিলেন, এই ভ্যালুটা আর ভবিষ্যতে কখনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। হ্যাঁ, যে কোনো নাম দিয়ে দিলাম, XYZ সমান সমান ওয়ার্ল্ড হাইডিয়ার তাহলে এক একটা ভেরিয়েবলের মধ্যে আমি এক একটা ডাটা রাখছি। 3টা সিস্টেম দেখালাম, 3বার
হচ্ছে গিয়ে আগেরটা সমস্যা কী ছিল একটু বলি। আগেরটা যদি এইভাবে কোড করতেন ও অ্যাকসেপ্ট করতেন, মনে করেন ওটা ওয়ার্ড বানান, ভুল করছেন, চেঞ্জ করে দিলেন, এতে কী হচ্ছে জানেন? ওই যে আমি বললাম না আমার মেমোরিতে একটা জায়গা দখল করে, তাহলে এই আগেরটার জন্য একটা জায়গা দখল করতো, নতুনটার জন্য আরেকটা জায়গা দখল করতো। তাহলে আমি ইউজ করতে পারতেছি একটা ভেরিয়েবল, আমার জায়গা দখল করে আসছে মেমোরিতে দুইটা। এইটা এড়ানোর জন্য কি করা লাগতো? এটা এড়ানোর জন্য আমাকে যেটা করা লাগতো, আমার মনে করেন এক্স ওয়াই জেড এমনি লিখে লাগতো ওয়ার্ড ছাড়া, এক্স ওয়াই জেড এমনি লিখে লাগতো ওয়ার্ড ছাড়া। এইটা দিলে চেঞ্জ হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে ঠিক আছে, তাহলে এটা আমি লেটের সুবিধা কি, লেট এটা অ্যালাউই করবে না। আপনি যদি আবার দেন লেট এবিসি হাই 1 2 3 এরকম দিলাম, যাই হোক কিছু ডাটাটা চেঞ্জ করলাম, তাই না? এখানে ভিএস কোডই দেখেন লালবাতি জ্বালাই দিয়েছে। আমি কোডে ভুল করছি, লেট একবার ডিক্লেয়ার করছি মানে এটা মেমোরিতে একবার জায়গা দখল করে ফেলছে, মেমোরিতে আমি নতুন করে আর জায়গা দখল করতে পারবো। তখন কি ওই যে এই স্টাইলে আমার কাজ করা লাগবে, আমি বাধ্য এই স্টাইলে কাজ করতে, এখন আর আমার কোনো উপায় নেই। ওকে, তাহলে কি হবে, সে আগের যে মেমোরিটা ছিল যখন ইউজ করছে সেই মেমোরিতেই ডাটাটা রিপ্লেস করে দিচ্ছে, নতুন করে আর জায়গা দখল করে না। হ্যাঁ, আচ্ছা, দেন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে লেট, এটা দিলাম, লেট দিলাম, ওকে ঠিক আছে, ভালো কথা। আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সেম, আপনি যদি আবার একই নামে, ওইটা তো আর চেঞ্জ করা যাবেই না, নিচে কলই করা যাবে না। আপনি যদি এইভাবেও চেষ্টা করেন তাও এরর দেবে, কারণ কনস্ট্যান্ট একবার অ্যাসাইন করলে আর ওটার ভ্যালুটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন না। এখন যদি আমি এটার নিচে এটা প্রিন্ট করতে যাই বা কিছু করতে চাই, জাভা স্ক্রিপ্ট আর রান হবে না, কারণ আমি কনস্ট্যান্টের একবার তো ভ্যালু অ্যাসাইন করছি, আবার নতুন করে ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি, এর জন্য হবে না।
তাহলে কোডে আসি তাহলে আমরা এখন থেকে ম্যাক্সিমাম কোনটা ইউজ করবো? হয়ে গেছে কোড। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখন কি ওয়ে করব? এই লেট অথবা কনস্ট্যান্ট, এই দুটো ওয়েতে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করব। উপরের যে নর্মাল ভ্যারিয়েবল লিখেছে এটা আমরা ইগনোর করব, ঠিক আছে? আর এই যে লেট কনস্ট্যান্ট, এটা কবে ইন্ট্রোডিউস হয়েছে? এটা হয়েছে হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের খুবই একটা বড় আপডেট আসছিল, যেটাকে বলে ES6। ES6। অনেকে বলে আপনি কি একমা স্ক্রিপ্ট পারেন? একমা স্ক্রিপ্ট কিছুই না, এটা জাভাস্ক্রিপ্টের একটা আপডেটেড ভার্সন। একমা স্ক্রিপ্ট আমরা কি শিখতেছি? জাভা স্ক্রিপ্ট। তাহলে আবার একমা আসবে কোত্থেকে? একমা একটা ইউরোপিয়ান কোম্পানি, হ্যাঁ। এটা এরকম যে জাভা স্ক্রিপ্টের ফান্ডের দরকার ছিল, তো মাইক্রোসফটের নজর ছিল জাভা স্ক্রিপ্টের দিকে। জাভা স্ক্রিপ্ট কেন যেন চাচ্ছিল না মাইক্রোসফটের সাথে কোলাবরেট করতে, তো তারা এই যে ইউরোপিয়ান এই কোম্পানিটা এসে তখন জাভা স্ক্রিপ্টকে হেল্প করছে, ঠিক আছে তোমাদের ফান্ডের দরকার আমরা দিচ্ছি। তখন জাভা স্ক্রিপ্ট আর ইউরোপিয়ান যে কোম্পানি একমা কি যেন নাম, দুটা মিলে একমা স্ক্রিপ্ট একটা ভার্সন নিয়ে আসছে। খুবই বড় আপডেট ছিল জাভা স্ক্রিপ্টের। তো ওইখানে হচ্ছে আপনার যে লেট কনস্ট্যান্ট এগুলো হচ্ছে গিয়ে আসছে। কিন্তু তারপরে কিন্তু মাইক্রোসফট পিছু ছাড়ে নেই জাভা স্ক্রিপ্টের। ওকে কি বলবো, মানুষ করে সাজছে। আর একটা খুবই আপডেটেড ভার্সন নিয়ে আসছে যেটা খুবই পপুলার, যেটাকে বলে টাইপ স্ক্রিপ্ট। আমরা জাভা স্ক্রিপ্ট শিখি, জাভা স্ক্রিপ্ট শিখলে টাইপ স্ক্রিপ্টটা আপডেট হতে বেশি সময় লাগবে না, তাহলে জাভা স্ক্রিপ্টটা পারা লাগবে। আচ্ছা, তাহলে এখন আমি যেটা করতে চাচ্ছি, ঠিক আছে XYZ ABC এগুলো সবই শিখলাম, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কমেন্ট করা দেখতে চাচ্ছি। জাভা স্ক্রিপ্টে কমেন্ট করা খুবই সোজা। এই যে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, এটা কি সিঙ্গেল লাইন কমেন্ট, আর আপনি যদি দেন স্ল্যাশ স্টার, এরপর আপনি যতগুলা লাইনে লিখেন না কেন সেগুলা লাইন কমেন্ট, সব কমেন্ট হয়ে যাবে যতক্ষণ না আপনি আবার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটা চেষ্টা করতেছেন। তো এইভাবে আমরা জাভা স্ক্রিপ্টে কমেন্ট করতে পারি। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবলের নাম লেখার একটা নিয়ম আছে, হ্যাঁ। এখানে বলি দুইটা সিস্টেম, মানে কি বলে স্পেশাল ক্যারেক্টার এখানে অ্যালাউ হয়। একটা হচ্ছে গিয়ে আপনার ডলার, সমস্যা করে না। আরেকটা হচ্ছে গিয়ে আন্ডারস্কোর, এটাও সমস্যা করে না। এটা শুরুতে মাঝে শেষে দিতে পারেন, সমস্যা করে না। সমস্যা করে কি, শুরুতে নাম্বার দিতে পারবেন না, এটা ভুল। শেষে নাম্বার দেন, সমস্যা নেই। ওকে, শুরুতে নাম্বার দিতে পারবেন না, শেষে নাম্বার দেন, মাঝখানে আন্ডারস্কোর দেন, সমস্যা নেই। শুরুতে নাম্বার দিতে পারবেন না, আর যে আন্ডারস্কোর ডলার এই বাদে অন্য স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। এমনকি যে আপনি মনে করেন মাঝখানে যে মাইনাস চিহ্ন দিয়ে দিলেন, তাও হলো, মাঝখানে স্পেস তো দেওয়াই যাবে না, ঠিক আছে, কিচ্ছু দেওয়া যাবে না। এগুলো হচ্ছে ভেরিয়েবলের নাম লেখার নিয়ম। আচ্ছা, তাহলে আমরা ভেরিয়েবল লেখা শিখলাম, কিছু চিহ্ন শিখি যেগুলো খুব বেশি ইউজ হয় জাভাস্ক্রিপ্টে, হ্যাঁ। এগুলোকে বলতেছে হচ্ছে কি অপারেটরস। এগুলোকে কি বলে? অপারেটরস বা চিহ্ন, হ্যাঁ। পাইথনের মতোই স্যার। হ্যাঁ, মিল আছে। এর মধ্যে স্যার
ওকে আসেন একটু সামনে বাড়ি। অপারেটরের মধ্যে এখন যে অপারেটরটা ইউজ করতেছে এটার নাম হচ্ছে কি আপনার অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি কি থাকে? একটা equal থাকে to প্লাস, plus, না শুধু প্লাস, plus, মাইনাস, স্টার মানে গুণ, ফরওয়ার্ড স্ল্যাশ মানে হচ্ছে ভাগ, আর আছে কি মডিউলাস মানে কি বলতে পারেন? মডিউলাস কি পাইথনে নাই থাকার কথা তো, মডিউলাস পার্সেন্টেজ যেটা, জি স্যার আছে এটা কি মডিউলাস। বলা যায়? তারপরে ডাবল প্লাস আছে, তারপরে ডাবল মাইনাস। এই এগুলা কই করতে, ওগুলা আসতেছে অপারেটর আছে কিন্তু মডিউলাস এটা কি? মডিউলাস স্যার এটাই। আরে না, মডিউলাস মানে কি? ভাগ মডিউলাস মানে শেষ। স্যার ভাগশেষ। আরে এতক্ষণ লাগলো বলতে, ছি 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 ছি। মানে হলো ভাগশেষ। ভাগশেষ, হ্যাঁ। যোগ মানে কি? যোগ করা। বিয়োগ মানে মাইনাস চিহ্ন মানে কি? বিয়োগ করা, তাই না? এই স্টার চিহ্ন মানে কি? গুণ করা। ফরওয়ার্ড স্ল্যাশ মানে কি? ভাগ করা। আর মডিউলাস এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ। ওকে, এরপরে দেখেন যে ইয়াতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে কি আছে? প্লাস ইকুয়াল টু। আচ্ছা, প্রথম হচ্ছে শুধু ইকুয়াল টু। ইকুয়াল টু মানে কি? উপরে দেখেন ইকুয়াল টু ইউজ করছে না? জি স্যার equal to অ্যাসাইন করতেছে, তাই না? ডাউন সাইডের মান বাম সাইডে অ্যাসাইন করতেছে। নতুন নতুন যখন প্রোগ্রামিং শিখতাম তখন ভাবতাম কি বাম সাইডের মানুষ কি ডাউন সাইডে অ্যাসাইন করে? one sir. আচ্ছা আসেন, একটা অপারেটর দেখলাম যেটা কি প্লাস সমান সমান, যেটা কি মান অ্যাসাইন করতেছে। হ্যাঁ, এটা দিলাম হচ্ছে প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, স্টার মানে গুণ ইকুয়াল টু। এটা কি গুণ করে মান অ্যাসাইন করে, এটা কি বুঝতে পারেন? এইখানে এক্স মানে স্যার বুঝতে না পারছি, বুঝতে পারছি। ভাগ ইকুয়াল টু, মডিউলাস ইকুয়াল টু, এগুলো ইউজ হয়। হ্যাঁ, তারপরে স্যার ডাবল ডাবল গুণ ইকুয়াল টু। ডাবল গুণ ইকুয়াল টু, হ্যাঁ দিতে পারেন। এখানে একটা তাহলে এখানে ডাবল গুণ দিয়ে দিতে পারেন, এগুলো পরে আসছে। এগুলো হচ্ছে পাওয়ার। 2^5 কত হয়? আচ্ছা 2^3 কত হয়? 2 × 2 × 2 মানে 2 মানে 3 চার, × 2 চার, মানে 8 তাহলে পাওয়ার। বুঝতে পারছি।
এখন হচ্ছে কি আপনার এইটা বোঝার চেষ্টা করেন প্লাস ইকুয়াল টু মানে কি মনে করেন আপনি একটা ভেরিয়েবল নিলেন এক্স এর মান দিলেন কত 2 ওকে অ্যান্ড এক্স প্লাস 3 লিখলেন এটা কি এক্স এর সাথে যোগ করছেন কত 3 এটা কিন্তু এক্স এর মানের কোনো পরিবর্তন হবে না আপনি কাজের প্রয়োজনে এক্স এবং তার সাথে 3 যোগ করলেন একটা রেজাল্ট পাবেন হয়তো 5 পাবেন কিন্তু এক্স কিন্তু 2 ছিল 2 থেকে যাবে কিন্তু এখানে প্লাস ইকুয়াল টু যদি দেন তাহলে যে রেজাল্টটা পাবেন সেটা আবার এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে তার মানে এক্স এর মান 2 ছিল 5 হয়ে যাবে এই হচ্ছে এইটা বুঝলে বাকিগুলো ইজি যে রেজাল্টটা হবে বিয়োগ করার পরে ডান সাইডের সাথে এক্স এর মান সেই রেজাল্টটা এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে এরপরে এটা দিয়ে দিই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর মানে ইনক্রিমেন্ট হবে ডিক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে প্লাস প্লাস ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে মাইনাস মাইনাস এটা কিছুই না এটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে কাজে লাগে সংখ্যার ক্ষেত্রে কি কাজে লাগে মানটা একবার বাড়ায় একবার কমায় মনে করেন আপনি 5 দিলেন এক্স এর মান লিখেন 5 এক্স এর মান দিয়েছেন উপরে কত না কেটে দিয়েছি আবার লিখেন মনে করেন এক্স সমান সমান দিলাম কত 5 দেন বললাম এক্স প্লাস প্লাস তাহলে এক্স এর সাথে কত যোগ হবে 5 এর সাথে 1 যোগ হবে তাহলে এক্স এর মান কত হয়ে যাবে 10 কেমন এক্স প্লাস প্লাস 5 এর সাথে 1 যোগ হলে 10 হয় প্লাস প্লাস মানে 1 যোগ করা ইনক্রিমেন্ট 1 শুধু 1 ঠিক আছে 5 এর সাথে 1 যোগ করলে কত হয় 6 ওকে তাহলে এরপরে যদি আপনি যখনই এটার রেজাল্টটা দেখার চেষ্টা করবেন কত আসবে এক্স এর মান 6 আসবে প্লাস প্লাস দিলে 1 বাড়বে 1 বাড়বে আর মাইনাস মাইনাস দিলে 1 কমবে এই তাহলে এক্স এর মান মনে করেন 1 বাড়াবো আমি কয়েকটা ওয়ে দেখাই একটা হচ্ছে এইভাবে লিখতে পারেন এক্স এর নতুন মান হবে এক্স এর আগের মানের সাথে 1 যোগ হবে এটা একটা ওয়ে দেন হচ্ছে গিয়ে এক্স ওই যে প্লাস ইকুয়াল টু একটু আগে যেটা ইউজ করছিলাম উপরে 1 এটাও মানে হচ্ছে এক্স এর সাথে 1 যোগ হবে দেন এক্স প্লাস প্লাস এখন যদি এটা আমি রান করি কি আসবে বলতে পারেন এক্স এর মান কত আসবে x এর মান 6 না মানে এটা রান করলে কি আসবে আসলে দেখি এখানে বলি console.log এটা প্রিন্ট করার জন্য ইউজ হয় হ্যাঁ এক্সটাকে কনসোল লগ করো কত আসছে বলেন তো 8 আসছে না কেমনে এখানে 2 নম্বর লাইনে যখন রান হয়েছে তখন এক্স এর মান 1 যোগ করে কত হয়েছে 6 হয়েছে না তারপর এটা কি 7 হয়েছে না এটা কি 8 হয়েছে প্রিন্ট হয়েছে বুঝতে পারছেন এবার তাহলে এটা কেটে দিলাম প্লাস প্লাস মাইনাস মাইনাস চিনছে এবার হচ্ছে গিয়ে একটা ইউজার লজিক দেখানোর জন্য হ্যাঁ লজিক্যাল অপারেটর এটা হয় ট্রু না হয় ফলস এর জন্য ইউজ হয় ঠিক আছে হয় ট্রু না হয় ফলস যেমন সোজাগুলো আগে আসি এটা মানে কি লেস দেন এটা মানে কি গ্রেটার দেন এটা মানে কি লেস দেন ইকুয়াল টু এটা মানে গ্রেটার দেন ইকুয়াল টু ওকে এইবার আসেন আমরা নর্মালি এই সমান সমান দিয়ে কি বোঝাই যে মান অ্যাসাইন করতেছি অ্যাসাইনমেন্ট অপারেটর
আমার এরকম প্রয়োজন হতে পারে না যে দুইটার মান সমান কিনা তুলনা করো, হ্যাঁ একটা হয় ট্রু হবে না হয় ফলস হবে, তাই না? যেমন এখানে দুইটা একটা থেকে আরেকটা ছোট কিনা, বাম সাইডেরটা ডান সাইডের থেকে বড় কিনা, এটা তুলনা করতেছে। আর আমি তুলনা করতেছি বাম সাইডেরটা ডান সাইডের সমান কিনা, সেই জন্য যেটা ইউজ করবো সেটা ডাবল সমান সমান। আর সমান না এটা যদি বুঝতে চাই, এই যে আশ্চর্যবোধক চিহ্ন ডাবল সমান সমান। আচ্ছা, এখানে আবার একটা কাহিনী আছে। জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপস নামে একটা জিনিস আছে, যেটা হয়তো একটু পরে আপনাকে দেখাবো, একটা ব্রেক নেবো ছোটোখাটো, তারপর দেখাবো। তো ডাটা টাইপসটা কি? ডাটা টাইপসটা হচ্ছে যেমন হচ্ছে ক্যারেক্টার যুক্ত সংখ্যাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় স্ট্রিং বলে, পিএইচপির ভাষায় স্ট্রিং বলে, পাইথনের ভাষায় স্ট্রিং বলে। আচ্ছা, আবার যেগুলো নাম্বার সেগুলো জাভাস্ক্রিপ্টের নাম্বারই বলে, অন্য ল্যাঙ্গুয়েজে ইন্টিজার বলে, পাইথনে ইন্টিজার বলা হয়। ইন্টিজার বলে, তাহলে জাভাস্ক্রিপ্টের নাম্বার বলে জিনিসটাকে। তো যাই হোক, মূল শব্দটা কি? ডাটা টাইপস, বিভিন্ন ধরনের টাইপের ডাটা আছে। তো আপনি যদি ডাবল সমান সমান দেন, ও না বাদ বিচার করে না যে কোনটা স্ট্রিং কোনটা নাম্বার, তাহলে যেটা হবে আপনি যদি লিখেন 5 ডাবল সমান সমান ইনভার্টেড কমার ভিতরে 5, ও সত্য দিয়ে দেবে, এটা কি রিটার্ন করবে? ট্রু, কারণ এটাও 5 ওটাও 5। কিন্তু আপনি চাচ্ছেন যে না, তুমি ডাটা টাইপ সহ বলবা সহ এখন, তখন যেটা ইউজ হয় তিনটা সমান সমান, হ্যাঁ, তিনটা সমান সমান, তিনটা সমান সমান দিলে এইখানে যদি তিনটা সমান সমান দেন, এটা তো ট্রু দিছে, এটাও ফলস দেবে। কেন ফলস দেবে? আমি বলতেছি ওদের ভ্যালু এক এবং ডাটা টাইপস এক, তাহলে ফলস হয়ে যাচ্ছে না। ভ্যালু এক ঠিক আছে, এটাও 5 এটাও 5, ডাটা টাইপস তো এক না, এটা 5 এটা নাম্বার এটা স্ট্রিং, ডাটা টাইপ ভুল হয়ে গেছে না, তখন এটা ফলস রিটার্ন করতেছে। তিনটা সমান সমান মানে কি তাহলে? ভ্যালু ডাটা টাইপস দুটাই সেম। আর দুইটা সমান সমান মানে হচ্ছে ও চেক করবে না, বাদ বিচার নেই। উপরে ই দেওয়া দেখেছো, কমা দেওয়া দেখা, ওটা স্ট্রিং। স্ট্রিং, হ্যাঁ, ডাবল ইনভার্টেড কমার ভিতরে যা লিখে সেটা স্ট্রিং, বা সিঙ্গেল ইনভার্টেড কমাও হতে পারে, সেটা কি স্ট্রিং। তা এটা হচ্ছে ইন্টিজার বা নাম্বার, এটা কি স্ট্রিং। একটা ডাটা টাইপসের সাথে একটা ডাটা টাইপস মেলে না, দুইটা সমান সমান দিলে ও দেখবেই না ডাটা টাইপস কি। হচ্ছে আধুনিক মানুষ, যে হ্যাঁ এই মুসলমান এই হিন্দু সমস্যা নেই, কিন্তু তিনটায় সমান সমান দিলে ও মনে করবেন ব্যাকডেটেড মানুষ, ও দেখবে হ্যাঁ হ্যাঁ এ তো মুসলমান এ তো অন্য ধর্মের, তাহলে তো দুইটা এক না, তাহলে না করবে। বুঝতে পারছি? আচ্ছা, একইভাবে আপনি যদি নট ইকুয়াল টু দেন, ও এটা ট্রু দিয়ে দিবে। আমি বলেছি দুইটার মান, সরি ও এটা ফলস দিয়ে দিবে। আমি বলেছি কি দুইটার মান এক না, কিন্তু দুইটার মান তো এক, এটাও 5 এটাও 5, নট ডাবল ইকুয়াল টু বলতেছে দুইটার মান এক না, তাহলে আমি এটা মিথ্যা বলতেছি না, মিথ্যা বলতেছি, তার মানে এটা রিটার্ন করবে কি ফলস। কিন্তু আপনি নট ডাবল ইকুয়াল টু যদি দিয়ে দেন, তাহলে এটা আবার ট্রিপল ইকুয়াল টু, সরি হ্যাঁ ডাবল ইকুয়াল, ওটা নট ইকুয়াল টু হবে, সরি এটা নট ইকুয়াল টু হবে, নট ইকুয়াল টু হবে, আর এটা হচ্ছে নট ডাবল ইকুয়াল টু। নট ইকুয়াল টু দিলে এটা কি দিচ্ছে? ফলস দিচ্ছে। নট ডাবল ইকুয়াল টু দিলে এটা কি দিচ্ছে? ট্রু দিচ্ছে। তো হয় তাদের ভ্যালু এক না, অথবা তাদের ডাটা টাইপ এক না। ঠিক আছে, তিনটা সমান সমান দিলে এখানে অ্যান্ড ইউজ হচ্ছে অ্যাকচুয়ালি মাঝখানে, যে দুইটাই সত্য হতে হবে, তিনটা সমান সমান দিয়ে টাইপ এবং ভ্যালু দুইটাই সত্য হবে। আর নট ডাবল ইকুয়াল টু দিলে যে কোনো একটা সত্য হলেও রিটার্ন করবে ট্রু, মানে হচ্ছে হয় নট ডাবল ইকুয়াল টু মানে হয় তাদের ভ্যালু এক না, অথবা তাদের ডেটা টাইপ এক না। জাভা স্ক্রিপ্ট এইভাবে অনলাইনে রান করা যায়, টার্মিনালে রান করা যায়, আবার আরেকটা জায়গায় রান করা যায় যেটাকে বলা হচ্ছে কনসোল। ইন্সপেক্ট করে এখানে একটা অপশন পাবেন যেটার নাম কি কনসোল। ঠিক আছে, এই যে আমরা যে কোডিংটা যেখানে লিখছি এটা একটু কনসোলে রান করে দেখি। ও নিচে কি দিচ্ছে দেখছেন? ফলস। কি দিচ্ছে? 5 মানের সমান না, তাহলে কি দিচ্ছে? জিনিসটা ফলস দিচ্ছে নাকি? আবার যদি বলি 5, এটা কেন ট্রু দিচ্ছে আমাকে একটু বুঝায় বলেন তো তাহলে। স্যার এটা বলতেছে নট ইকুয়াল টু, আর এটা নট ইকুয়াল টু, এটাও নট ইকুয়াল টু, কিন্তু এটার সাথে আবার ডাটা টাইপ, হ্যাঁ দেখবো চেক করে দেখতেছে হ্যাঁ দুইটা ডাটা টাইপ তো এক না, তখন বলছে হ্যাঁ সত্য বলতেছে।
জি স্যার দুটো ডাটা টাইপ একটা এই জন্য সত্য আর ওটার দুটো ডাটা টাইপ এক বলতেছে এই জন্য ওরা ডাটা টাইপ দেখবেই না আগেরটা। দেখবেই না কারণ আগেরটা হচ্ছে না ভ্যালু, কিন্তু এক আগেরটা শুধু ভ্যালু দেখবে, এটা ভ্যালুর সাথে সাথে ডাটা টাইপসও দেখবে। বুঝতে পারছেন? জি ওকে, আচ্ছা আরেকটা অপারেটর দেখায়, আপনাকে একটু ব্রেক দিই, মাথাটা ঠান্ডা করেন 10 মিনিটের জন্য, তারপর আবার শুরু করবো। সেটাকে বলা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। হ্যাঁ, কন্ডিশনাল অপারেটর কি? এর বেশি নেই, দুইটা আছে। একটা হচ্ছে এটা মানে হচ্ছে অ্যান্ড এবং, আর এটা মানে হচ্ছে গিয়ে অর অথবা, এই দুটোই আছে। ও নট, নট তো এই যে এখানে ইউজ করছে, এটা হচ্ছে আশ্চর্যবাচক চিহ্ন মানে নট জাভাস্ক্রিপ্টে আছে। এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে অর। এন মানে ওর ডানে যে কন্ডিশনটা থাকবে বা আরেকটা কন্ডিশন থাকবে, দুইটাই সত্য হতে হবে। আর অর মানে যে কোনো একটা সত্য হতে হবে। এই যে এখানে কিন্তু অরের ব্যবহার হয়েছে, হয় তাদের মান এক না অথবা তাদের ডাটা টাইপ এক না। কিন্তু তিনটা সমান সমান যেটা, এখানে কিন্তু অ্যান্ডের ব্যবহার হয়েছে, দুইটাই মিলতে হবে, তাদের ডাটা টাইপসও মিলতে হবে এবং তাদের ভ্যালুও মিলতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো W3 স্কুলে পাবেন। আরও কিছু আছে, লাগবে না আপাতত, আমাদের এগুলোতে হয়ে যাবে। এগুলো এগুলো ইসের মধ্যে যখন পোস্ট গ্রেড শেখানো হয়েছে তখন সেমই ছিল সব সেম এগুলোই ছিল, তাই তো? আচ্ছা আচ্ছা। খালি একটু বেশি ছিল অ্যান্ড অর নট আরো ছিল অ্যান্ড নট, এটা অ্যান্ড অর আছে, সাইনগুলো অনেক ছিল আর ওই যে অনেক কম অনেক কম। আচ্ছা আচ্ছা, ওর ভিতরে অনেক বেশি ঠিক আছে, একটু ব্রেক নিচ্ছি আমি, অনেকক্ষণ কথা বলছি। আপনার হচ্ছে গিয়ে আবার দেখিস 4:45 4:50 দিয়ে শুরু করবো না। হচ্ছে একটা জিনিস দেখাবো যেটার নাম হচ্ছে ডাটা টাইপস। জি স্যার W3 স্কুলে আছে অনেক টাইপের ডাটা, আমরা যেগুলো প্রয়োজন, আমার মাথায় যেগুলো আসছে সেগুলো দেখি। প্রয়োজনীয়, এটার নাম হচ্ছে ডাটা টাইপস। ডাটা টাইপস কি টাইপের ডাটা টাইপস আছে জাভাস্ক্রিপ্টে? প্রথমে হ্যাঁ, একটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কোনগুলা? এ বি সি ডি, ক্যারেক্টার যেগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতেছে না, বা প্রোগ্রামিং এর কিচ্ছু না, স্ট্রিং। এরপরে ডাটা টাইপ হচ্ছে নাম্বার, দশমিক যুক্ত নাম্বার আর নর্মাল নাম্বার একই কাতারে পড়ে। হ্যাঁ, ডাটা টাইপ সেটা নাম্বারে। অন্য জায়গায় দশমিক যুক্ত নাম্বারকে ফ্লোট বলে, তাই না? নট বা ফ্লোট, যাই হোক, আপনার এখানে হচ্ছে গিয়ে আলাদা সবই নাম্বার। অন্য জায়গায় নর্মাল নাম্বারকে বলে ইন্টিজার আর দশমিক যুক্ত নাম্বারকে বলে ফ্লোট। এখানে হচ্ছে সবই নাম্বার। ট্রু ফলস আছে, এটাকে বলে বুলিয়ান। বুল বা বুলিয়ান, ট্রু ফলস বলে। আর এখানে একটা দেওয়া আছে বিগ ইন্ট হ্যাঁ, বিগ ইন্টিজার, হ্যাঁ স্যার ওইটা নর্মাল জাভাস্ক্রিপ্টে ইউজ হয় না। বিগ ইন্টিজার র জাভাতে ইউজ। আপনি কি জাভাতে ঢুকে গেছেন নাকি? জাভা স্যার এখানে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের যে তাহলে এই ডাটাটা আপনার হচ্ছে গিয়ে বিটওয়াইজ অপারেটরে চলে গেছে, বিটওয়াইজ ওইটা পেয়েছে। হ্যাঁ, আপনি কি W3 স্কুল দেখতেছিলেন নাকি? জি স্যার ডাবল JS ডাটা টাইপস। আচ্ছা, বিগ ইন্টিজার, বড় ইন্টিজার, কিন্তু এটা এমনি ইসে এই নাম্বারের মধ্যেই পড়ে। হ্যাঁ, এই বুলিয়ান, বুলিয়ান হচ্ছে ট্রু ফলস। আনডিফাইন্ড, আনডিফাইন্ড মানে হচ্ছে ডিফাইন করা হয়নি। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন কিন্তু ভেরিয়েবলের না, আচ্ছা ডিক্লেয়ার করেনি, নেই, ভেরিয়েবল কল করলেন ডিক্লেয়ার করার আগেই, তাহলেও কী বলবে এটাকে? আনডিফাইন, মানে ডিফাইন করা হয়নি বা খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, নাল মানে হচ্ছে খালি জায়গা, মানে খালি জায়গা। আর সিম্বল, কি সিম্বল আছে? সিম্বল হচ্ছে একটা ইউনিক জিনিস। হ্যাঁ,
মনে করেন একই নামের দুইটা জিনিস আপনি আলাদা করে রাখতে চান, সিম্বল নামে একটা বিল্ট ইন মেথড আছে জাভাস্ক্রিপ্টের, ওটা দিয়ে রাখা যায়। ওটা জাস্ট স্টুডেন্টকে দেখানোর জন্য আমি জীবনে একবার বা কয়েকবার ইউজ করছি, প্রজেক্টে খুব একটা লাগে না। আর আরেকটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের মধ্যে প্রচুর জিনিস পড়ে যায়। ওই যে অবজেক্টের কনসেপ্ট বুঝাইছি না, জি স্যার। এটা হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, এখানে ডাটা টাইপস অফ নামে একটা জিনিস আছে, এটা ইউজ করছে। এক্সাম্পল বলি না, এই যে অবজেক্ট দিছে, আচ্ছা ঠিক আছে, এর একটা অবজেক্ট হয়। বিগ ইন্টিজার কি দিছে কোথাও উদাহরণ? না স্যার, বিগ ইন্টিজারের তো উদাহরণ নেই। তাহলে শুরু শুরু লিখছে না। এটা মনে হয় বিগ ইন্টিজার নাকি E5 পাশে নাম্বার। এই যে উদাহরণ দিচ্ছে, জাভাস্ক্রিপ্ট বিগিন, all javascript number are stored in a 64-bit floating point number. JavaScript begins is a new data types that can be used to store, এই যে নতুন ডাটা টাইপস এটা, that can be used to store integer value that are too big to represent by normal JavaScript number. যেটা খুব বেশি বড়, এটা আবার ট্রাই ইউর সেলফে দেখা যেতে পারে। You cannot perform math between a begin type and number type. Oh, এখানে অনেক কিছু বলেছে জাভাস্ক্রিপ্টের বিগ ইন্টিজার সম্পর্কে। বিগ ইন্টিজার কি হবে না? ডেসিমাল হবে না, মানে কি বুঝতে পারছেন? দশমিক যুক্ত সংখ্যা হবে না, তাই না? মিলিত সংখ্যা হবে না। আচ্ছা, তারপরে কি বলছে, আপনি ম্যাথ মানে অঙ্ক করতে পারবো না কার ভেতরে? বিগ ইন্টিজার আর নর্মাল যে নাম্বার আছে এর মধ্যে আমি অঙ্ক করতে পারবো না, তার মানে আলাদা ডাটা টাইপ পুরাই। এটা কেন ইউজ হচ্ছে? cannot have decimal, you cannot হচ্ছে all JavaScript number are stored in 64 floating point formatted. JavaScript begins a new data types that can be used to store integer value that are too big to represent by a normal JavaScript normal. আচ্ছা, পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। জাভাস্ক্রিপ্টের নাম্বার একটা লিমিটেশন আছে, হ্যাঁ, ওর ওর বাইরে গিয়ে ও কাজ করে না, কিন্তু আপনি বড় নাম্বার দেখাইতে চাচ্ছেন, জাস্ট যোগ বিয়োগ করার দরকার নেই, একটা বড় নাম্বার আসছে সেটা শো করতে চাচ্ছেন, তখন আপনি বিগ ইন্টিজারে কনভার্ট করে এটা দেখাইতে পারেন। এই যা ChatGPT আছে এখানে, বন্ধ করে দিয়েছি। আবার চালু করি, সমস্যা নেই। chat.penai.com জাভাস্ক্রিপ্টের ফাংশনও আছে, যে ম্যাক্স নাম্বার get max number এটা একটু যাই, আমাদের প্রোগ্রামিংস আছে না, প্রোগ্রামিংস কই বের হয়ে গেছে। এইখানে দেখেন একটা নাম্বার অবজেক্টের ভিতর ঢুকে আমি কি দিচ্ছি, ম্যাক্স ভ্যালু দিলে এইটা হচ্ছে গিয়ে দেখাচ্ছে না, আমি হচ্ছে গিয়ে তাহলে এটা কনসোল লগ দিই, হ্যাঁ, কনসোল ডট লগ রান দে, এখন দেখতে পাচ্ছি
সর্বোচ্চ নাম্বার যেটা হচ্ছে গিয়ে জিএসে আমি পেতে পারি, প্রচুর বড় নাম্বার। আচ্ছা, আর এর থেকে বড় নাম্বার আমার লাগতে পারে না, আমি দিয়ে দিলাম +1। এই কাজ করছে তো। সেম জিনিসই তো আসছে। সেম জিনিসই আসতেছে। দশমিক যুক্ত সংখ্যা আসছে। আমি যদিও এটা চ্যাটজিপিটির মধ্যে পাইছি, সর্বোচ্চ নাম্বার স্যার 2 টু দি পাওয়ার 53 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 53 - 1। কোথায় পাইছেন? এই চ্যাটজিপিটি নাকি W3 স্কোয়ার? দেখি এ কি দিচ্ছে, নেক্সট ইন্টিজার, এটা কার মধ্যে? এটার মধ্যে বারবার কি একই আসতেছে? এর সাথে আমি 5 যোগ করি তো শেষে 5 যোগ হয়েছে। হয়েছে তো, তাই না? হয়েছে তো। এই দশমিক যুক্ত সংখ্যা চলে এসেছে, দেখছেন? এইটা যদি আমি আপনার ওই কার মধ্যে দিয়ে বিগ INT এটার মধ্যে দিয়ে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, সবাই দয়া করে ইয়াস, কিছু একটা হয়েছে, তাই না? লাস্টে অ্যান চলে আসছে, যাই হোক কনভার্ট হয়ে গেছে। তো থাক, এত ঝামেলার মধ্যে না যে আমাদের ম্যাথমেটিক্স কমই করা লাগবে। আমরা জাস্ট ডাটা টাইপসই চিনে রাখলাম। হ্যাঁ, ডাটা টাইপস চিনে রাখলাম যেগুলো হচ্ছে কি আমার অনেক কাজে লাগবে। ওকে, আমাদের প্রোগ্রামটা কই করা আছে? এখানে, এখানে না, কই গেল VS কোড? এই যে এখানে। ওকে, তাহলে বুলিয়ান চলে রাখেন। আনডিফাইন্ডটা এটা একটু আনডিফাইন্ড, তারপর হচ্ছে নাল। নাল মানে কি? খালি। নালটা অবশ্য অবজেক্টের মধ্যে পড়ে গেছে জাভাস্ক্রিপ্টে। আমার ইয়াতে গেল কই? নালও রাখছে, যাই হোক। সিম্বল, সিম্বল একটা ফাংশন, আর কিছু না। এটা দেখি আর কোথায় আছে? আর কোথাও নাই। এআই দিয়ে বুঝাই দিই। হ্যাঁ, মনে করেন একই নামে দুইটা ভেরিয়েবল, দুইটা আলাদা আলাদা নাম, কিন্তু কাজ করবে আলাদা আলাদা, তাহলে ওটা সিম্বলের মধ্যে ইউজ হয়। জাভাস্ক্রিপ্টের সিম্বল হলো একটি প্রিমিটিভ ডেটা টাইপ যা ইউনিক, একক এবং পরিবর্তনযোগ্য নয়। এটি সাধারণত অবজেক্ট প্রপার্টির ইউনিক কি হিসেবে ব্যবহৃত হয়। সিম্বল হলো একটি ভ্যালু যা অন্য কোনো সিম্বলের সাথে কখনোই সমান হবে না, এমনকি তাদের ডেসক্রিপশন নাম এক হলেও না।
আলাদা, মানে সিম্বল আলাদা জিনিস, তাই না? ইউনিক জিনিস। এখানে সিম্বল দেখেন, এর ভিতরে কি লিখছে? আইডি। এর ভিতরে সিম্বল কি লিখছে? আইডি। তার মানে সেম না, এটাও আইডি, এটাও আইডি। দুইটা আলাদা ভেরিয়েবল দিচ্ছে, কিন্তু এই দুইটা আলাদা ভেরিয়েবল যখন সমান সমান দিচ্ছে তখন সে রেজাল্টটা কি পাচ্ছে? ফলস। কারণ সিম্বল কখনো একটার সাথে আরেকটা মিলবে না, নাম এক হলেও মিলবে না, ভ্যালু বাটাবার এক জিনিস এক হলেও মিলবে না। এটাই হচ্ছে সিম্বলের কাজ। এই তো আমরা অনেকখানি করে ফেলছি, ডাটা টাইপস দেখে ফেলছি। হ্যাঁ, ফাংশনটা বড় জিনিস। বড় জিনিস এই কারণে যে ফাংশন জাভাস্ক্রিপ্টে বিভিন্ন স্টাইলে লেখা যায়। সমস্যা যে 5-6টা আরও বেশি স্টাইলে লেখা যায় ফাংশন। স্যার মানে আমরা টেল ওয়াইন্ড তারপর সিএসএস এইচটিএমএল এর উপরে করতে পারছি, কিন্তু এই জায়াস কিভাবে? অ্যাপ্লাই করব, আগে সিলেক্ট করতে হবে যে সিএসএস এ যেমন আমরা ক্লাস সিলেক্ট করি না ডট লিখে, জাভাস্ক্রিপ্টে বলতে হবে যে হ্যাঁ আমি এই ডিফটার উপর জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব। প্রথমে ডিফটা সিলেক্ট করতে হবে, তারপরে কিভাবে অ্যাপ্লাই করবো ওটা আগে ভাষা শিখে নিই, হ্যাঁ, তারপরে আগে লিখে নেবো। শিখে তারপর করতে হবে। আচ্ছা, তো আমরা সিলেকশনটাও আগে শিখি নিই যে কীভাবে সিলেক্ট করবো। আচ্ছা, স্যার এই জাভাস্ক্রিপ্টই খালি এইচটিএমএল এর ভিতরে করা যায়, অন্য কোনো প্রোগ্রাম পাইথন করা যায় না এরকম? পাইথনটা ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ। ব্যাকএন্ডে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট তিনটাই ব্রাউজারে রান হয়। পাইথন ব্রাউজারে জাভাস্ক্রিপ্টের একটা অন্যতম পাওয়ার এটা যে ব্রাউজারের সাথে নিজেকে টিকেট করে নিয়েছে। সুবিধা কী হয়েছে? ওই বিভিন্ন ডিভাইসে তো ব্রাউজার ইউজ হয়, যেমন আইফোনে ইউজ হয়, অ্যান্ড্রয়েড ইউজ হয়, তাই না? সব জায়গায় ব্রাউজার চলে, তার মানে ওই সব জায়গায় জাভাস্ক্রিপ্ট চলে। এই সুযোগটা জাভাস্ক্রিপ্ট কাজে লাগায় কী করছে জানেন? তারা এমন কাজ করছে যে আপনার জাভাস্ক্রিপ্ট তো মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাপস তৈরি করার চেষ্টা করছে। যেহেতু আইওএসেও জাভাস্ক্রিপ্ট চলে, আবার অ্যান্ড্রয়েডেও জাভাস্ক্রিপ্ট চলে, জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি মোবাইল অ্যাপস বানান দুই ডিভাইসে চলে। এটা আগে কিন্তু একটা বড় লেভেলের ঝামেলা ছিল, তো ডিভাইস ওয়াইজ আমার আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট। আইফোনে লেগেছি। আচ্ছা আসেন তাহলে, আজকে যেহেতু সময় আছে, যেহেতু আবার বৃহস্পতিবার দেখা হবে, তা বৃহস্পতিবার অনলাইনে দেখা হবে। হ্যাঁ, অনলাইনে দেখা হবে। আবার একটু ইয়া করেন, বৃহস্পতিবার এতে সময়টা একটু কম হবে। হ্যাঁ, 4টা থেকে শুরু করবো, 4টা থেকে। কারণ হচ্ছে কি আপনার রুম খালি নেই, যেহেতু রুম খালি নেই আমার আবার হচ্ছে কি কম্পিউটার ম্যানেজ করে ক্লাসটা নিতে হবে। হ্যাঁ, তো
ম্যানেজ করতে সময় লাগবে। 4টার দিকে শুরু করবো, 4টা থেকে 6টা টানা ক্লাস, অনলাইনের ক্লাস তো তাড়াতাড়ি হয়। আচ্ছা, ফাংশন লিখি। ফাংশন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ফাংশন ডিক্লেয়ার করার নিয়ম, পুরাতন নিয়ম লিখি। এফএনসি ফাংশন লিখবেন, তারপর ফাংশনের একটা নাম লিখবেন। ফাংশনের নাম কি লেখা যায় মনে করেন, মাই ফাংশন, বাহ, ক্যামেল কাছে লিখে দিলাম। তারপর হচ্ছে প্যারেন্থেসিস দিলাম, তারপর কার্লি ব্রেসেস দিলাম। ফাংশন কি? ফাংশন হচ্ছে অনেকগুলো কোড সে একসাথে রান করার ক্ষমতা রাখে। 10-12টা কোড লাইন কোড মনে করেন আপনার বারবার রিপিট করা লাগতেছে, তখন আপনি ওটা ফাংশনের ভিতরে রেখে দেবেন। ওই ফাংশনটা কল করবেন, ওই 10-12 লাইন কোড রান হয়ে যাবে। 10-12 লাইন কেন, 100 লাইন কোড হতে পারে, 1000 লাইন কোড হতে পারে, একটা ফাংশনের ভিতরে কল করবেন, সেটা রান হয়ে যাবে। যেমন আমি ফাংশনের ভিতর কল করলাম যে তুমি আপাতত বললাম যে রিটার্ন করে দাও। রিটার্ন করে দাও কি, হ্যালো ওয়ার্ল্ড। এই রিটার্নের আবার একটা কাহিনী আছে। এই রিটার্নের কাহিনী হচ্ছে, ফাংশন যদি একটা কিছু রিটার্ন করে দেয়, ওই ফাংশনে আবার 1000 লাইন কোড থাকলেও এটা কাজ হয় না, কাজ শেষ। ঈদ মোবারক। ঘর থেকে কেমনে বন্ধ হইলে আমি আজও বুঝতে পারলাম না। ওই ছেলেটা চলেই গেছে, আরে যাক। এই যে ফাংশন, ফাংশনের ভিতরে মাই ফাংশন তো হচ্ছে এটার নাম, প্যারেন্থেসিস হচ্ছে ফাংশনের ভিতর কিছু পাঠাবেন এরকম একটা রাস্তা মনে করেন, সেটা পরে ইউজ করব। আর ফাংশন যদি একবার কিছু রিটার্ন করে দেয়, ওই ফাংশনের আর কোনো কাজ নেই ওর মধ্যে। হ্যাঁ, এই কই গেল, আই হ্যাঁ, তাহলে আমি কোড গেছে কই। ওকে, থাকলে একটু সেভ দিই, হ্যাঁ, বা একটু সেভ অফ। এই এখন যদি ফাংশন তৈরি করলাম বা ডিফাইন করলাম, কল করার নিয়ম হচ্ছে ফাংশনের নাম লিখবো, তারপর হচ্ছে প্যারেন্থেসিস দেবো। এটা হচ্ছে ফাংশন কল করার নিয়ম। এখন বলছিলাম যে এই রাস্তার ভিতর দিয়ে আমি ডাটা পাস করতে পারি কিভাবে। এখানে একজন দারোয়ান রাখতে হবে। দারোয়ানের যে কোনো নাম ভেরিয়েবলের মতো চিন্তা করেন। তখন আপনি মনে করেন এখানে দিলাম এক্স, তাহলে রিটার্ন করলো কাকে, এক্সকে। এখন এক্স এর মান কত আমি জানি না। এক্স এর মানটা দিতে হবে কোথায়, যখন ফাংশনটা কল করবেন তখন দিতে হবে। এইটার মধ্যে মনে করেন দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এদের সুবিধা কি, একই ফাংশন আপনি বারবার ইউজ করতে পারবেন, ভেতরে ভিন্ন ভিন্ন ডাটা পাস করে দিতে পারবেন। একই ফাংশন একবার লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আর একবার লিখলাম হ্যালো ইউনিভার্স। ওকে, এইভাবে ফাংশনে ভেরিয়েবলের মধ্যে ডাটা পাস করা, মানে প্যারামিটার বলে এটাকে। হ্যাঁ, ডিফাইন করার সময় যেটা বলি সেটা হচ্ছে প্যারামিটার, আর পাস করার সময় যেটা দিচ্ছি সেটা হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট গিয়ে কিসে বসে, প্যারামিটারের মধ্যে বসে। হ্যাঁ, আচ্ছা, এখানে কমা দিয়ে জিনিসগুলো আলাদা করা যায়, তাহলে হচ্ছে মাল্টিপল প্যারামিটার দেওয়া যায়। যেমন এখানে এক্স দিয়ে দিলাম, কমা দিয়ে আবার ওয়াই দিয়ে দিলাম। আমি বললাম হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে দুইটা আলাদা আলাদা প্যারামিটার। তাহলে এখন এখানে দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে, একটা আর্গুমেন্ট দেওয়ার কাজ হবে না, দুইটা আর্গুমেন্ট দিতে হবে। তাহলে আমি এখানে মনে করেন একটা দিলাম 5,3, আরেকটা দিলাম মনে করেন 6,4। তাহলে দেখেন একই ফাংশন, প্যারামিটারের ভিতরে আমি আলাদা আলাদা ভ্যালু দিয়ে দিলাম, আমাকে ভিন্ন ভিন্ন রেজাল্ট দিচ্ছে।
এটা যোগ করার কাজ করতেছে ফাংশনটা, তাই না? 5 প্লাস 3 কত হয়? 8। রিটার্ন করতেছে কত হয়? 6 প্লাস 4 কত হয়? 10। আবারও বলি, রিটার্ন যদি একবার করে দেয় একটা ফাংশন, ওই ফাংশনের পরে আর কোনো কাজ হয় না। 1000 লাইন কোড লিখতে পারেন, আপনি আবার দিয়ে দেন এক্স মাইনাস 5, লাভ নেই। আবার বলে দিলেন ওয়াই মাইনাস 3, যত ইচ্ছা লিখেন। আবার বলে দিলেন ওটা গিয়ে জেডে পড়লো, কনস্ট্যান্ট নিয়ে নিলাম জেড, মানে ভেরিয়েবল একটা জেড, আর একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম এর মধ্যে দিলাম। এই যে এত কিছু করলাম, আবার বললাম যে তুমি রিটার্ন করে দাও না। হ্যাঁ, এখানে রিটার্ন বললাম যে এ প্লাস জেড, কোনো লাভ নেই। ওই যে 77 নাম্বার লাইনে একবার ফাংশন যেটা রিটার্ন করে দিচ্ছে, এরপরে 1000 লাইন কোড লিখলে ওটা কাজ করবে না। আচ্ছা, এটা হচ্ছে রিটার্নের কাজ। আর রিটার্ন কিছু প্রিন্ট করে না। জাভাস্ক্রিপ্টের ভেতরে যদি প্রিন্ট করতে চান, প্রিন্টের ফাংশনটা চিনে রাখেন, যদিও আমরা HTML দিয়ে করবো। সেটা হচ্ছে কনসোল ডট লগ, কনসোল ডট লগ, এটা টার্মিনালে প্রিন্ট করার জন্য। হ্যাঁ, এটা আমরা খুব একটা ইউজ করবো না, আমরা ইউজ করবো ওই যে ডম বা ওই যে HTML ডকুমেন্ট সিলেক্ট করে ওটার ভিতরে ডাটা পুশ করে দেবো। আচ্ছা, এখন চাইলে এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া যায়। মনে করেন এক্স এর মান দিয়ে দিলাম 2, ওয়াই এর মান দিয়ে দিলাম মনে করেন 3। তার লাভটা কি? বাই চান্স যদি আমি ফাংশন কল করলাম আর ফাংশনের ভিতরে কোনো ডাটা পাস না করি, তাহলে কী হবে? ওই যে এখানে বাই ডিফল্ট কত দিছি? 2 দিছি, 2 এসে পড়বে। ওয়াইয়ের মান কত দিচ্ছি? 3, 3 আর 2, এইটার রেজাল্ট হবে 5। কিন্তু এটার রেজাল্ট হবে 8, এটার রেজাল্ট হবে 10, কারণ এগুলো ডাটা পাস করছে। এই ডাটাগুলো এই জায়গা মতো গিয়ে বসে যাবে। কিন্তু যেহেতু এখানে ডাটা পাস করিনি, তাহলে এখানে জায়গা মতো বসতে পারবে না। আর যদি একটা ডাটা পাস করতাম, তাহলে প্রথমটায় বসতো। যেহেতু 2 নাম্বার ডাটা পাস করি না, দ্বিতীয়টা গিয়ে আর বসবে না। উদাহরণ দিই, মনে করেন দিয়ে দিলাম 10, তাহলে কী হবে? এই 10টা গিয়ে কার মধ্যে বসবে? এক্সের মধ্যে। তাহলে এক্সের মান 10 প্লাস ওয়াইয়ের মান পাস করছে, এখানে পাস করে না, তাহলে ওয়াইয়ের মান কিছু না দিলে কত হবে? 3। 10 প্লাস 3 কত রিটার্ন করবে? স্যার, এই জায়গায় তো প্রত্যেকটা ভেরিয়েবলের নাম সেম, তাহলে প্রিন্ট করতে চাই কি হবে? এই যে ভেরিয়েবলের নাম, এটা প্যারামিটার। স্যার, ওই যে মাই ফাঙ্ক হ্যাঁ, এই যে 5 গিয়ে বসবে কার মধ্যে? এক্সের মধ্যে। কিন্তু স্যার, ওই যে প্রিন্ট করতে গেলে এই আলাদা আলাদা করে কিভাবে প্রিন্ট করবো? ও আলাদা আলাদা, এটা কনসোল লগের মধ্যে নিয়ে নেবেন, এটা কনসোল লগের মধ্যে নিয়ে নেবেন, অথবা HTML এলিমেন্ট সিলেক্ট করে ওটার ভিতর ডাটাটা পুশ করে দেবেন। যেমন হচ্ছে গিয়ে আমি না হয় এটা নিলাম, নিয়ে আপনার ওই যে প্রোগ্রামে যে দিই, দিয়ে এগুলো এখন রান করলে কিচ্ছু আসবে না, কারণ আমি কোনো HTML ডকুমেন্টও পুশ করি নাই, আবার কনসোল লগও করি না। তাহলে এখানে যদি কনসোল ডট লগ, এটা দিয়ে দিলাম, ওকে। আবার কনসোল লগ না হয় কপি করি, এখানে দিয়ে দিই, এখানেও দিয়ে দিই, এখানে দিয়ে দিই, এখানে ব্র্যাকেটটা দিয়ে দিই, ব্র্যাকেটটা শেষ করি, তাই না? এখানে এসে ব্র্যাকেটটা শেষ করি। এইবার যদি আমি রান দিয়ে দিই, আসছে প্রত্যেকটার মান আলাদা আলাদা। দেখছেন, এটা 5 আসছে, পরেরটা আবার 13 আসছে, শেষে এটা। বুঝে গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, ফাংশন বলছে আরও নিয়ম আছে, তাই না? একটু দেখাই, এটা বাদ দিয়ে এটা কমেন্ট করে দিই। হ্যাঁ, এর পরের নিয়মটা হচ্ছে, দেখেন যে ফাংশনের এই যে নামটা, এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো, ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়ে দেন হচ্ছে আমি এই ফাংশনটাকে কল করব। কল করে এটার ভিতরে ওই প্যারেন্থেসিস নেব, প্যারেন্থেসিস নিয়ে আমি যা যা আছে সব দিয়ে দেবো, এবং কার্লি ব্রেসেস নিয়ে সেটা আমি এখানে ওই যে নিচে যেটা রিটার্ন আছে সেটা দিয়ে দিই। বুঝে গেছে? এখন তাহলে সেম কাজ করবো না? সেম কাজ করবে।
তাহলে উপরের স্টাইলও লিখতে পারি, যেটা আমি কমেন্ট করে দিছি। আবার ওই যে নামটা আমি ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখতে পারি। এরপরই ES6 একটা আসছে, সেটা হচ্ছে অ্যারো ফাংশন। হ্যাঁ, তো এটা আমি কমেন্ট করে দিই। অ্যারো ফাংশনে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমি এই ফাংশন ওয়ার্ডটাই থাকবে না, তাহলে প্যারেন্থিসের বাম সাইড দিয়ে ফাংশন ওয়ার্ডটা উঠে যাবে, প্যারেন্থিসের ডান সাইড দিয়ে অ্যারো সাইনটা আসবে, যেটা দেখতে এরকম সমান সমান গ্রেটার দেন সাইন। উপরে যেটা কাজ করছে এখানে সেম কাজ করছে, ফাংশনটা কি ইকুয়াল টু ওয়ার্ডটাই উঠে দিচ্ছে। হ্যাঁ, ওয়ার্ডটা উঠায়, ওটার পরিবর্তে কি আসছে, অ্যারো সাইনটা আসছে। হ্যাঁ, যেটা ফাংশন ওয়ার্ডটা প্যারেন্থিসের বাম সাইডে বসে, অ্যারো ওয়ার্ডটা প্যারেন্থিসের ডান সাইডে বসবে। ওকে, তাহলে এটা একটা ফাংশন। এরপরে আবার একটা কাজ করা যায়, এখানে কয় লাইনের কোড করছি, এক লাইনের। এমনি তো নর্মালি এইটাই লাস্ট ধরে না আমি এসে লিখবো, কিন্তু যখন আমার এক লাইনের কোড থাকবে জানেন তখন কি করব, আর একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আমি এই রিটার্ন সহ টোটাল জিনিসটা এক লাইনে নিয়ে আসবো। একই তো কথা, তাই না? রিটার্ন ওয়ার্ডটা উঠাই দিব, কার্লি ব্রাসেসটা লাগবে না। কতখানি চেঞ্জ হয়ে গেছে উপরেরটার থেকে, দেখছেন? উপরটা কমেন্ট করে দিন। অনেকখানি ছোট হয়ে গেছে না? কি কি কমছে এখানে? রিটার্ন ওয়ার্ডটা কমছে, কার্লি ব্রাসেসটা কমছে, টোটাল জিনিসটা একটা লাইনে চলে আসছে। দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, আচ্ছা, আমি তো ওখানে প্রোগ্রামিংয়ে অনেক কিছু নিয়ে রাখছি, তাই না? খালি ফাংশনটা কাইটে আমি এটা দিয়ে দিলাম, এক লাইনের সেম আউটপুট আসছে না? তাহলে কতটা শর্টকাট হয়ে গেল জিনিসটা, কতটা শর্টকাট হয়ে গেল। এখন কথা হচ্ছে এখানে আবার কাহিনী আছে। এখানে আমি দুইটা প্যারামিটার নিয়েছি, ঠিক আছে, যদি একটা প্যারামিটার থাকে সেটার একটা শর্টকাট আছে, যেটা আমি আলাদা লাইনে করি, যেহেতু এটার মধ্যে আছে। একটা কনস্ট্যান্ট নিলাম, কনস্ট্যান্টের নাম দিলাম হচ্ছে নিউ ফাংক, নতুন ফাংশন। এটার ভিতরে আমার প্যারেন্থিসিস একটা হইলে, সরি, প্যারামিটার একটা হইলে আমার প্যারেন্থিসিস দেওয়ারই দরকার নেই। মনে মনে প্যারামিটারের নাম দিলাম হচ্ছে কি এক্স, তারপর হচ্ছে অ্যারো সাইন দিলাম, তারপর বললাম এক্স। একদম ছোট হয়ে গেছে। তার মানে এক্স এর ভেতরে যে মানটা আমি ফাংশন কল করার সময় দিব ওইটাই প্রিন্ট হবে, রিটার্ন করতে সেটাই। ফাংশনের ভিতরে এক্স এর মান দিলাম যে হা হা হা, যা 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 না ভাই, হা হা হা। তাহলে কি হবে, এই প্যারামিটারের ভিতরে এক্স বসবে, ওটা রিটার্ন করবে কাকে, এক্স। এটা যদি একটু বড় করে লিখি আপনার সুবিধার্থে, যদি বুঝতে সমস্যা হয় একটু বড় করে লিখি, পরে কমেন্ট করে দেবো। হ্যাঁ, এখানে আমার প্যারেন্থিসিস থাকবে, ফাংশনটা তো লেখা উঠাই দিয়ে আমার অ্যারো সাইনটাই থাকুক, সমস্যা নেই। এইখানে আমি এরকম করতে পারি যে ভাই তুমি রিটার্ন করে দাও, কাকে রিটার্ন করে দাও, সি লেখছি, আচ্ছা এক্স লিখে এক্স, তাহলে রিটার্ন করে দাও এক্সকে। এটুকু বুঝছেন? কনস্ট্যান্ট ফাংশনের নাম কি, নিউ ফাং, প্যারেন্থিসিস এক্স, তার ভিতরে এই রিটার্ন করতেছে কাকে, এক্সকে। এখন যদি এটাকে আমি কমেন্ট করে দিই, এইটা যেই কথা এটা সেম কথা। এই আজকে এই পর্যন্ত থাক, এটা আমি পুশ করে দিলে চলবে। আমরা হচ্ছে কিছু জাভাস্ক্রিপ্ট শিখবো, যাতে আমরা রিঅ্যাক্টের সাথে কাজ করতে পারি। জাভাস্ক্রিপ্ট কিছু শিখে আর HTML এর সাথে জাভাস্ক্রিপ্ট হালকা অ্যাপ্লাই করে আমরা রিঅ্যাক্টে চলে যাবো, যাতে রিঅ্যাক্টের কোড আমাদের বুঝতে সমস্যা না হয়। রিঅ্যাক্ট দিয়ে একটা প্রজেক্ট করে আমাদের ফাইনালটা শেষ হবে। আর রিঅ্যাক্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, শুধু রিঅ্যাক্ট শিখে আপনি জব করতে পারেন পাইথন ছাড়া, সমস্যা নেই। শুধু রিঅ্যাক্টে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে নিজেকে বিভিন্ন জায়গায় জবে অ্যাপ্লাই করতে পারবেন, ফ্রিল্যান্সিংয়ের কাজ পাবেন শুধু রিঅ্যাক্টে। কিন্তু শুধু HTML দেওয়া হবে না, HTML CSS দেওয়া হবে না, HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে জব পাবেন না, বা টেলভিন CSS শুধু পাওয়ার চান্স কম। ওই যে টেলভিন CSS পারেন সাথে যে
জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক রিঅ্যাক্ট পারেন, তখন গিয়ে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে জব অ্যাপ্লাই করতে পারেন।